আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে নদী কিভাবে একটা সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন মিশরের নীল নদীকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে, ঠিক একইভাবে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। এখন প্রশ্ন হচ্ছে, নদী যদি একটা সভ্যতা গড়ে দিতে পারে, তাহলে একটা এলাকায় যদি অতিরিক্ত নদী থাকে তাহলে ঘটনাটা কীরকম হবে? যেমন আমি এখানে বাংলাদেশের প্রসঙ্গই টানতে পারি। বাংলাদেশে প্রচুর নদী আছে, জালের মতো পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে। তাহলে আমাদের সিভিলাইজেশনটা কীরকমভাবে হবে? নদীকে বেস করে যেমন সিভিলাইজেশন গড়ে ওঠে, ঠিক একইভাবে অতিরিক্ত নদী আমাদেরকে ভৌগোলিকভাবে এক এলাকা থেকে আরেক এলাকাকে ডিসকানেক্টেড করে ফেলে। এবং এই ডিসকানেকশনের কারণে দেখা যায় যে আমরা ইউনাইটেডভাবে আর পলিটিক্যাল ইম্প্যাক্ট ফেলতে পারি না। যে কারণে বাংলাদেশ সবসময় দেখা গেছে যে আমরা যদি হিস্ট্রি দেখি, দেখব যে ছোট ছোট অঞ্চলে অঞ্চলে বিভক্ত হয়ে গেছে, ছোট ছোট কিংডমে বিভক্ত হয়ে গেছে। যদিও এটা বলা যায় না যে বাংলাদেশ কখনোই একটা নির্দিষ্ট সভ্যতার আন্ডারে ছিল না, ছিল, অবশ্যই ছিল। যেমন মুঘল আমলে হচ্ছে বাংলা মুঘল সভ্যতার অধীনে ছিল, বা আরও আমরা যদি পিছনে যাই তাহলে দেখব যে বিভিন্ন এম্পায়ারের আন্ডারে আমরা ছিলাম। কিন্তু বিষয় হচ্ছে সেই অধীনস্থ থাকাটা বেশি দিনের জন্য লং লাস্টিং ছিল না, বা আমরা অধীনে থাকলেও আমাদের ভেতরে একটা স্বাধীন চেতা ভাব ছিল, অর্থাৎ আমরা পুরোপুরি কন্ট্রোলড ছিলাম না কখনোই। আমরা মোটামুটি স্বাধীনই ছিলাম। তো এই ভৌগোলিক কারণে দেখা যায় যে আমরা রাজনৈতিকভাবে সবসময়ই একটু স্বাধীন চেতা, এবং এই স্বাধীন চেতা বৈশিষ্ট্যর পেছনে এই ভৌগোলিক কারণটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এটা একমাত্র কারণ না, তারপরও আমরা বলতে পারি ভৌগোলিক এই কারণটার কারণে বাংলাদেশের মধ্য দিয়ে যেহেতু অনেকগুলো নদী আছে, আমরা ভৌগোলিকভাবে ডিসকানেক্টেড, যে কারণে আমাদের ভেতরে একটা স্বাধীন চেতা মনোভাব সেই আগে থেকেই রয়ে গেছে।